সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আগামী 11ই অক্টোবর আমার চতুর্থ মুভি। আমার প্রথম মুভি ছিল মার্চ সপ্তাহ, দ্বিতীয় সাহসী জনম, তারপর টোকাই, তারপরে মনে করেন বাচ্চাটা কি। এই সিনেমার পরিচালক হয়েছে আমার পাশে ইভান মল্লিক, নতুন নবাগত একজন পরিচালক। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের পরিচিত অভিনেতা বলেন, আমাদের খবর কাছের মানুষ বলেন, আমাকে ভালোবাসা মানুষ বলেন, আমাদের সবার জনপ্রিয় এই সিনেমাতে অভিনয় করেছেন। তারপরে আছেন গাঙ্গুয়া, আছেন হলে চিত্রনায়ক মেয়েদে, আছেন হলে চিত্রনায়ক একা, আছেন নবাগত নায়ক হিসেবে আছে রিয়ামণি। এছাড়াও আরো অনেকেই মনে করেন এখানে অভিনয় করছেন। আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেকদিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসছে, একবার হলো হলে দেখবেন। সিনেমা যদি আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে বলবেন, কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ ট্রেলার থেকে কেউ বাজে মন্তব্য করবেন। কারণ আপনারা বাজে মন্তব্য করলে ভাইকে আমাদের মনটা ভেঙে দেয়। আমরা যে সাহস করে কষ্টের টেকাতে সিনেমা বানাই, দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রোডাক্ট আমার কাছে কোনো বেকআপ নেই। আমার নিজের কষ্টের টেকা তিল তিল করে সিনেমাটা বানাচ্ছি। কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে ভালোবাসি বলে আজকে সিনেমার একের পর এক সিনেমা করতে আপনাদের ভালোবাসা নেই। তাই এই সিনেমা আগামী 11 তারিখে রিলিজ হবে। এই সিনেমার বিষয়ে আমার প্রথমে কথা বলবেন আমাদের এই সিনেমার পরিচালক খালেদা, এবং আমার পাশে তো একজন খুব বনে একজন অভিনেতা বলেন, অভিনেতা সরি পরিচালক আর কি, প্রেমের তাজমহল বিখ্যাত সেই পরিচালক আপনি সবাই জানেন, গাজী জাহাঙ্গীর ভাই। কিছু বলবেন? গাজী মাহবুব। আমি কথাই বলে গেলাম, এত ভুল হয় কেন? ঠিক আছে, মানে নিলাম। আমার মাহবুব ভাই কিছু বলবেন। আপনি বলেন মুরব্বী, আপনি আমাদের, তারপরে আমাকে ডাইরেক্ট কিছু বলবেন। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজনটি বাচ্চারা কি ছবির মুক্তি উপলক্ষে এখানে উপস্থিত থাকাটা আমার অত্যন্ত আনন্দের। আর বিশেষ করে হিরো আলম বা রিয়ামণি তাদের যে মাইকের পরে সিনেমা মুক্তির যে বিষয়টি, হিরো আলমের যে প্রচেষ্টা, এই বিষয়গুলো আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে। বাংলা সিনেমা নিয়ে আপনাদের জানা আছে যে ধীরে ধীরে কীভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটা পিছিয়ে যাচ্ছে। আমরা যারা প্রযোজক আছি বা ছোট ছোট প্রযোজক আছি, আমরা কিন্তু সেভাবে প্রযোজনের ক্ষেত্রে আমাদের ভূমিকাটা নেই। তো এরকম একটা ইন্ডাস্ট্রিতে এত শত শত প্রযোজকদের মধ্যে যাদের ভূমিকা নেই, সে জায়গায় হিরো আলমের যে প্রযোজনা, অর্থ বিনিয়োগ করে ছবি তৈরি করা যে মানসিকতা, এটাও কিন্তু একটা দেশপ্রেমের পরিচয় এবং সংস্কৃতির জন্য সিনেমার প্রতি তার দিকে এটাই বলেছে। এবং ছবির নামটিও কিন্তু অত্যন্ত চমৎকার, বাদশা। হিরো আলম তার যে সংগ্রামী যে জীবনটা, তার জীবনের শুরু থেকে আজকে যেখানে দাঁড়িয়ে আছে, পুরো বিষয়টি আপনারা সবাই অবগত, বাংলাদেশ অবগত। এবং হিরো আলম নাম বললে আর বলতে পারে না যে কোন আলম বা কোন হিরো আলম, তার নামের যে পরিচয়টা বা পরিচিতিটা। তো এই সিনেমার অনেক শুভকামনা মুক্তি উপলক্ষে। এবং এই ছবির পরিচালক ইভান মল্লিক, তার পরিচালিত সিনেমা আমি দেখেছি কিছু ফুটেজ, গান, ট্রেলার ইত্যাদি, আমার ভালো লাগছে। বিশেষ করে বাদশা টাইটেল সংটি। তো সবার জন্যে আমার দোয়া রইল হিরো আলম, রিয়ামণি এবং পরিচালক এবং এই ছবির পুরো টিমের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আর এখন আপনার সঙ্গে দুটি কথা বলতে এই সিনেমার নতুন একজন পরিচালক আমাদের ইভান মল্লিক। আসলে আজকের এই দিনটা অনেক আনন্দের আমার জন্য। আর আজকে এমন একটা মানে আপসেট, কারণ এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেকদিন। এই জার্নিটা আমার ছোট না, অনেক। এর আগে আমি আরো ছবি শুরু করেছিলাম, এমনও হয়েছে যে আমি প্রায় 1 সপ্তাহ সিনেমা কঠোর পরিশ্রম করে নির্মাণ করতে আমি ডিরেকশন দিয়েছি। সেই ছবি আমার নামে যায়নি। দেখা গেল যে ছবির 70% ছবি আমি শেষ করেছি,
আমার ছবি শেষ করার পরে এমনও সিনেমা এখনো আছে, ইউটিউবেও আছে, তো যে সিনেমার প্রায় 35টা সিকোয়েন্স আমার নিজের হাতে বানানো, কষ্ট করে বানানো, অথচ এমনও নামে গেছে যে ডিরেক্টর মনে করেন সেটে 3 দিনও যায় না, তার নামে ছবি রিলিজ হয়েছে। এরপরে আরো কষ্ট করে আবার ছবি শুরু করি। একটা সিনেমা বানানোর শখ ছিল আমার জীবনে, যে একটা ছবি বানাবো, এই জন্য আসছি। আবার সিনেমা শুরু করি, প্রযোজক 2-3 দিন কাজ করে প্রযোজক চলে যায়, অন্য ডিরেক্টরের সাথে লবিং হয়, এরকম হয়। আমি নিজে মানে হতাশ, প্রায় 2টা ছবি আমি শুরু করি, 2টা ছবি শেষ করতে পারি। তো এক পর্যায়ে অনেক আশা নিয়ে আলম ভাইয়ের কাছে আমি আসি, আমার জীবনের এই কষ্টের কথাগুলো বলি, ভাই মনে হয় যে আমার জীবনে আর কখনো ছবি বানানো হবে না। তো স্ক্রিপ্ট, এই গল্পের স্ক্রিপ্টটা আমার সাজানো ছিল, আমি ওনার সাথে শেয়ার করলাম। তো উনি বললো, ভাই এই গল্প কি আমাকে দিয়ে হবে? আমি বলছি যে যদি আমাকে আপনি ট্রাস্ট করেন, আমাকে শুধু 2টা জিনিস যদি আপনি ইনশিওর করেন, তাহলে আমি আমার জীবনের শেষ একটা চেষ্টা করবো। যে আনন্দ হলো কি, যে আপনার সমস্ত বডিটা আমাকে গিফট করতে হবে, কি হেয়ার কাটিং হবে, কোন স্টাইলে ডায়লগ দিতে হবে, কি করতে হবে, আমি কিভাবে আপনাকে প্রেজেন্ট করব, সম্পূর্ণ আমার। আপনি নিজস্ব কোনো ইচ্ছা আমার উপরে দিতে পারবেন। যদি এই ছবি মানে নির্মাণের পর আপনার মনে হয় যে না, এই ছবিটা গ্রহণযোগ্য না, তা আমি প্রয়োজনে আমার জমি বিক্রি করে আপনাকে ক্ষতিপূরণ দেব, তা আমার ছবিটা আপনি এখন। তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন অবশ্যই যে গানগুলো, ছবির গানগুলো শুধু বাংলাদেশে নয়, আমরা ইন্ডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে গান শুটিং করেছি বাইরে। আর ওই যে স্যার বললো যে উনি আমার গানগুলো শুনেছেন আমাদের ছবি। তো আশা করি এ জগৎকালে আমার বিশ্বাস যে হিরো আলমকে মানুষ যেভাবে দেখেছে, যা কিছু দেখেছে, আমার সিনেমার প্রথম সিকোয়েন্সটা দেখার পরেই, প্রথম হিরো আলম স্ক্রিনে আসার পরে মানুষ মানে একটা ধাক্কা খান যে নতুন এক হিরো আলমকে তারা দেখবে। আর এই ছবিতে আসলে আপনারা হিরো আলমকে খুঁজে পাবেন না, খুঁজে পাবেন বাদশাকে। তবে আমার একটা রিকোয়েস্ট, আমি জানি যে হিরো আলম এমন একটা সাবজেক্ট যে হিরো আলম যদি মসজিদ থেকে বের হয়ে একটা ছবি আপলোড দেয়, সেখানেও অসংখ্য হাহারি আসবে। মানে হিরো আলমকে দেখলে হাহা দিতে হবে, হিরো আলমকে দেখলে ক্রিটিসাইজ করতে হবে, হিরো আলমকে দেখলেই আমাদের নেগেটিভ কিছু বানাতে হবে, এটা হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, যেমন আজকের পরে দেখা যাবে অনেকে ব্লগ তৈরি করতেছে। হ্যাঁ, এসে আমার মনে হয় যে যারা নেগেটিভ ব্লগ তৈরি করবেন তারা ফলে যান, ছবিটা দেখেন, ছবি দেখার পরে অবশ্যই আপনারা যত নেগেটিভ আছে করেন। তবে একটা জিনিস সবাইকে জানিয়ে দেই, আপনারা হিরো আলমের ছবি দেখতে যাচ্ছেন, এটা মেন্টালিটি মাথায় রেখে ঢুকতে হবে। আপনি যদি হিরো আলমের ভিতরে শাহরুখ খানকে খুঁজেন, হিরো আলমের ভিতরে আপনি সাকিব খানকে খুঁজেন, তাহলে তো হবে না। আপনি হিরো আলমকে দেখতে ঢুকেন। হিরো আলম একটা হিরো আলম, হিরো আলম শাহরুখ খান না, হিরো আলম সাকিব খানও না, তাই কারোর সাথে কারো কম্পেয়ার করেন। আপনি হিরো আলমকে দেখতে যদি ঢোকেন, তাহলে বুঝতে পারবেন যে ওনার কত ইমপ্রুভ হয়েছে। আর ছবিটা যারা কোরিয়ান ছবি দেখেন, যারা জওয়ান দেখেন, যারা তামিল ছবি সবসময় দেখেন, তাদের জন্য না, ওইটার সাথে এটা কম্পেয়ার করতে পারবেন না আপনারা। কারণ ওনারা কয়েক শত কোটি টাকা বাজেট নিয়ে একটা ছবি বানায়, আর আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে বানাই। আমার বিশ্বাস আমাদের যারা মধ্যবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে, যারা নিম্নবিত্ত শ্রেণীর অডিয়েন্স আছে, যেই অডিয়েন্সগুলো ছবি দেখা বাদ দিয়ে দিয়েছে, সেই অডিয়েন্সগুলো যদি আমার মনে হয় যে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা আমার এই কথা শুনতেছেন, আপনারা বাবা মা ভাই বোন সবাই মিলে ছবিটা দেখতে আসেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। যারা বাংলা সিনেমার দর্শক, বাংলা সিনেমা যারা দেখতে চান, বাংলা ছবি দেখার জন্য যদি আসেন, আমার বিশ্বাস যে এ জগৎকালে আলম ভাইয়ের যত কাজ হয়েছে, আমি বিশ্বাস করি আমার এই সৃষ্টিটা সর্বশ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আপনারা হলে আসবেন, ছবিটা দেখবেন। আর এই সিনেমাতে আমাদের সাথে প্রথম একটু জোরে বলেন ভাই, একটু জোরে বলেন। আর এই সিনেমাতে এমন আমার সাথে যোগ হিসেবে কাজ করছে, সিনেমা প্রথম সিনেমাটা। এই সিনেমার বিষয়ে এমনই কিছু বলতে পারি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে, আমি তো একদমই নার্ভাস। কি বলবো, আপনাদের প্রশ্ন আছে কোনো জি, মুভি নিয়ে? ছবিটা নিয়ে ছবি নিয়ে প্লিজ কেমন ছিল এবং কোন কোন প্রতিকূলতা আপনার কাছে পার হতে হয়েছে এই ছবিটা? আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা,
সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে, কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে। এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে? 3টা মুভি রিলিজ হয়েছে, আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দ্য কিং। সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে। তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে, কারণ তুমি অভিনয় করো না, রিয়েলিটি দিয়ে কাজ করছো, সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে। আর আমি খুব চেষ্টা করেছি, আমাদের ইভান মল্লিক পরিচালক, সে আমাকে তার যে গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশা দ্য কিং। আচ্ছা, আপনারা এই সিনেমায় কোথায় কোথায় শুটিং করেছেন? দেশের বাইরে গিয়েছেন? হ্যাঁ, দেশের বাইরে শুট হয়েছে, দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি। কোন দেশে? কলকাতা, আসাম, সিকিম, এইসব জায়গায় আমরা শুট করেছি। মানে শুধু গানগুলো শুট হয়েছে। আর রিয়া আপু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো মিউজিক ভিডিও করেছেন আলম ভাইয়ের সাথে, তো এই মিউজিক ভিডিও এবং এই সিনেমা, এই দুইটার আসলে কোন পার্থক্যের জায়গাটা কি মনে হয়েছে আসলে কাজ করতে? না, মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না, সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা একদমই ভিন্ন কিছু, কারণ এটা হচ্ছে বড় পর্দা। তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে। কোনো একটা দৃশ্য কিংবা কোনো ঘটনা মনে আছে কিনা যেটা অডিয়েন্সকে শেয়ার করতে চান, যে এই সিনেমা করতে যে যেটা আপনার খুব দাগ লেগে আছে মনে, যেটা খুব বলতে চান দর্শকদের? হ্যাঁ, আমার একটা দৃশ্য মনে আছে, সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি, তা প্রায় রাত 3টা 4টা পর্যন্ত। আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আরো নদীর মধ্যে শুটটা করতে হয়েছিল, সেখানে আমি আসলে সিক হয়ে পড়েছিলাম করতে গেলে। ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল। তারপরে নায়ক কিভাবে সেই নায়িকাকে সুস্থ করলো, কিংবা নায়কের ভূমিকাটা কি ছিল সুস্থ করার ক্ষেত্রে নায়িকাকে? অবশ্যই নায়কের ভূমিকা ছিল, সে তার আর আমার একসাথে ছিল, যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে, তার ব্লেজার খুলে বলেছে এটা পরো তুমি, একটু গরম লাগে, এটা পরে নাও। ডাক্তার স্যার সুস্থ? হ্যাঁ, ডাক্তার সেই ক্ষেত্রে সেই সিচুয়েশনে সে নিজেই ডক্টর হয়ে গেছে, আর আমি ছিলাম রোগী। আপু, এই সিনেমাটা দর্শক কেন দেখবে? সিনেমা তো দেখা যায় কমনই হয় এই স্টোরি, আপনাদের এই সিনেমার মধ্যে কোনো ভিন্নতা আছে কিনা? ভিন্নতা হচ্ছে হিরো আলমের মুভি, আর সেক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশা দ্য কিং, এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি। সেক্ষেত্রে বাদশা দ্য কিং দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে। আপনার এই সিনেমার জার্নিটা একটু যদি সংক্ষেপে বলতেন, যে কিভাবে আপনার এন্ট্রিটা হলো, মানে এই সিনেমার সিনেমায় কিভাবে আপনি এলেন, এই যদি একটু সংক্ষেপে বলতেন। কিভাবে আসলে, যেমন হিরো আলম তো নায়ক, তো আপনি নায়িকার চরিত্রে এই সিনেমায় কিভাবে সুযোগটা পেলেন? আমার এমনি, আমি একজন অনেক বড় রাজনীতিবিদের মেয়ে। না, মানে সিনেমার গল্প না, মানে এই সিনেমার সাথে আপনার কিভাবে সংযুক্ত হলেন কিভাবে সেটা বলছি। নায়িকা হলে কি? ও আচ্ছা, সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক, সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে। এখানে আরেকটু কথা বলি, আমি কিন্তু প্রথমে ওনাকে নিতে চাইছি, কারণ আমি আলম ভাইকে বলছি আমার সমস্ত স্বাধীনতা দিতে হবে। মাঝে মাঝে একটু গাইডেন। আমি আলম ভাইকে বললাম যে আমার স্বাধীনতা দিতে হবে, আপনি যাকে খুশি তাকে দিয়ে দিবেন, যে এনাকে নিয়ে কাজ করেন তা না। তো পরে আলম ভাই বললো যে আপনি আগে ট্রাই করে দেখেন যে হবে কি। তো আমি কিন্তু আমার মতো করে অন্য